দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরিগ্রামের গুরুত্ব বেড়ে গেলেও আমার চারকাঠার নিরালা বাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি। ছোট্ট এই দোতলা বাড়িটায় রাখড়িকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি। আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটার যেমন একটা হিল্লে হয়েছে, আমিও তেমনই ওর মতো একজনকে পেয়ে বর্তে গেছি। সত্যি কত কাজই না করে ছেলেটা। ভোরে উঠতে আমাকে কফি খাওয়ায়, তারপর ঘরদোর পরিষ্কার করে, চা জলখাবার দেয়, দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলেও। বেলা 10টার মধ্যে রান্নাবান্নাও শেষ। ছোটের দিন অনেক কিছুই করে, খুব বিশ্বাসী ছেলে। লেখাপড়া তো অমনোযোগী নয়, গল্পের বই পেলে তো ছাড়েই না। সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে। এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার বউ ছিল। রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পাইচারি করছি। নানা রকম ফুল গাছে আমার সাজানো বাগান। বাগানের এক কোণে একটা অসাধারণ সাদা গাছ ফুলে ফুলে ভরে আছে। আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি, তেমন সময় পেছন থেকে রাখৌরি ডাকলো, দাদাবাবু, কি ব্যাপার রাখৌরি? এক দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসছেন। বসতে বলো। একটু তাড়াতাড়ি আসুন, মনে হচ্ছে খুবই জরুরি। আমি আর একটু দেরি না করে ওর সঙ্গেই ঘরে এলাম। ঘরে গিয়ে যাকে দেখলাম, তাকে দেখে আমি চমকে উঠলাম। এ কি, সুজাতা? উজ্জ্বল শ্যামবর্ণা কিশোরী সুজাতা একটা মিনি স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। আমার সাড়া পেয়ে সুজাতা আবার কান্না শুরু করলো। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হয়। আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম। তারপর সদ্য কেনা স্কুটারটা বের করে ওকে বললাম, বসো। সুজাতা বলল, আমি হেঁটেই যেতে পারবো। আমি বললাম, পারলেও যেও না, আমাকে শক্ত করে ধরে বসো, এখনই পৌঁছে যাব। আমার স্কুটার থাকতে হাঁটবে কেন? সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে এলাম। পুলিশ তখনও আসেনি। বাড়িতে ঢুকে যে ঘরে দয়াময় থাকতেন, সে ঘরে আগে গেলাম। দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন। আমার কাছে আসতেনও মাঝে মাঝে। আমার বাগানের শ্বেত বঙ্গনের গাছটা ওনারই দেওয়া। সেই দয়াময় আর নেই, এও কি ভাবা যায়? আর 2-4 বছর পরে মেয়ে একটু বড় হলে তার বিয়ে দেবেন, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন, কত স্বপ্ন ছিল তার। এখন সংসারটাই ভেসে গেল। আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় সূচ ফোটানোর অথবা পিন বেঁধার মতো কোনো দাগ দেখতে পেলাম। সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাবে না। যে ডাক্তারবাবু এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে, নাহলে অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক বলেই ডেথ সার্টিফিকেট দিয়ে দিতেন। আমি সুজাতাকে বললাম, তোমরা কোন ঘরে শোও? সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল। সেই ঘরে মা শুতেন। যে ঘরে মা শুতেন সেই ঘরে সুজাতা ও বাবুয়া শোয়। পাশের ঘরে দয়াময়। শোয়ার সময় 2 ঘরের দরজাই খোলা থাকে, বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা। আততাই তাহলে কোন পথে এসছিল? আমি সুজাতাকে বললাম, 2 ঘরের দরজা খোলা থাকলেও বাইরের দরজা বন্ধ ছিল তো? সুজাতা বলল, হ্যাঁ, আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। তাহলে? আমি এবার ঘরের মেঝে আততায়ীর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম, কিন্তু না, সেসবের কোনো বালাই নেই। তবে অদ্ভুত রকমের একটা চ্যাপ্টা দাগ ঘরময় ঘুরে বেরিয়েছে। সেটা জানলার কাছে, ঘরের মেঝে, সর্বত্র বিচরণ করেছে। এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা। সেটা না জুতোর দাগ, না পায়ের। একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢোকে সবকিছু লিখে টিখে মৃতদেহ মর্গে পাঠালেন। আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত, বয়সে তরুণ। উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন। আমি গিয়ে পরিচয় দিয়ে দয়াময়ের নাম করতে উনি বললেন, ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
আমি বললাম, আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি, এসছি অন্য ব্যাপারে। আপনি ওটাকে খুন বলছেন কেন? তিনি বললেন, ওনার পায়ের কাজটা একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন আমার অনুমানটা ঠিক কিনা। বললাম, তাহলে আপনি বলতে চান কোনো ছুঁচ অথবা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগে খুন করা হয়েছে। স্ট্রেঞ্জ। আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়িতে। কি চতুর খুনি! আমি এ ঘর ও ঘর সে ঘরে ঘুরে সেই দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম। মেঝে অল্প ধুলো না থাকলে এই দাগগুলো বোঝা যেত না। হঠাৎ দাগ ধরে যেতে যেতে সুজাতার ঘরে এসে বুকশেলফের কাছে গিয়ে এমনি একটা জিনিস পেলাম বুকশেলফের মধ্যেই, যা দেখে বিস্ময়ের অন্ত রইল না। জিনিসটা আমি একটা পলিব্যাগে মুড়ে যত্ন করে পকেটে পুরলাম। তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায়। কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলাম না। এই জিনিস সুজাতার ঘরে কি করে আসে? 14 বছরের একটা মেয়ে এত বড় একটা ঝুঁকি কি করে নিতে পারে? তাছাড়া এ কাজ সে করবেই বা কেন? একসময় রাখোরি এসে বলল, দাদাবাবু, চা। বললাম, না থাক, একটু পরে স্নান করে খেতে যাব, তারপর মর্গে যাব একবার। নির্বাক রাখোহরি নত মস্তকে তার নিজের কাজে চলে গেল। আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বের করে টেবিলের উপর রেখে বারে বারে দেখতে লাগলাম। দয়াময় সৎকার্য সেরে যখন ফিরে এলাম তখন রাত 1টা। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম। সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। পোস্টমর্টেম রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুও পার্থক্য নেই। কিন্তু এই জিনিস সুজাতার ঘরে এলো কি করে? আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এক সময় ঘুম ভাঙলো রাখোয়ারির ডাকে, দাদাবাবু, দাদাবাবু। আমি চমকে উঠে বললাম, কি হলো রে? বাগানে একটা লাশ। লাশ? এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার এখানে লাশ আসবে কি করে? কার লাশ? দয়ামর খুনির সঙ্গে কি হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? না হলে আততায়ী লাশটিকে আমার বাগানে বা রেখে যাবে কেন? যেহেতু আমি হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা, তাই আমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে নিশ্চয়ই। আমি কোনো রকমে চোখ মুখে একটু জল দিয়ে ছুটে গেলাম বাগানে। এক জায়গায় একটা রক্তকরবীর গাছ ছিল, সেই গাছের নিচেই পড়েছিল লাশটা। সকালে সোনার রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে। এরও কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, শুধু কপালের উপর পিন বেঁধা ছোট্ট এক টুকরো কাগজে লেখা আছে, এবার তোমার পালা। আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। ওদিক থেকে উত্তর আসতে বললাম, এবার আমার পালা। তার মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছিলেন, তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমোচ্ছেন। তাকে একটু কষ্ট করে মর্গে নিয়ে যান। আমরা এক্ষুনি আসছি। আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম। একটু পরেই পুলিশ এলো। তদন্ত হলো। বাগানে ঘাসের গালিচায় আততায়ীর চরণ চিহ্ন দেখা গেল না। নতুন ইন্সপেক্টর বলেন, গেটে তো তালা দেওয়া, লাশ এখানে বই আনলো কি করে? আমি বললাম, কম দামি তালা তো, এমনও হতে পারে নকল চাবি দিয়ে গেট খুলে যাওয়ার সময় আবার তালার কল টিপে দিয়ে গেছে। ইন্সপেক্টর বললেন, হতে যে পারে না তা নয়, তবে মিস্টার চ্যাটার্জি, আপনি যতই বলুন দয়াময়ের হত্যাকারীর ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকে সন্দেহ করছি। সেটা আপনাদের ব্যাপার, তবে সন্দেহ করবার আগে একবার অন্তত দেখা উচিত ছিল কোনো মেয়েই তার বাবাকে ওইভাবে হত্যা করতে পারে না, এবং ওই জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব। অফিসার বললেন, মোটেই অসম্ভব নয়। মনে করুন না, এর ভেতরে আমার কি আপনার মাথায় যদি কাজ করে, তাহলে কি সত্যি অসম্ভব? ওর কথার উত্তর কি দেব ভেবে না পেয়ে আমি চুপ করে বসে রইলাম। উনি আবার বললেন, বন্ধ ঘরের মধ্যে দয়াময়ের খুন নিশ্চয় ভূতে করেনি। বললাম, অদ্ভুত কিছুতে করেছে, না হলে ঘরের ভেতর ওই সব দাগ আসে কোত্থেকে? দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়ে সন্দেহভাজন হয়, তাহলে
এখানকার খুনের ব্যাপারে না হয় আমাকেই সন্দেহ করুন। ইন্সপেক্টর বললেন, চ্যাটার্জি বাবু, এ ব্যাপারে আপনিও কিন্তু সন্দেহমুক্ত নন। আপনার এখানে আসবো বলেই সবাই তৈরি হয়েছি, ঠিক তখনই এমন একটা ফোন এলো যা শুনলে আপনিও চমকে উঠবেন। জিজ্ঞেস করলাম, কিরকম শুনি? আপনি নাকি সুজাতাকে বাঁচাবার জন্য পুলিশ আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপ করেছেন, আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়াময়বাবুর ডেথ সার্টিফিকেট না দিলে তাকে আপনি খুন করবেন বলে। যেহেতু সামন্ত ডাক্তার আপনার কথা শুনেননি, তাই আপনি ওনাকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন, এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা, তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন এইখানে। রাগে লাল হয়ে উঠল আমার মুখ। ঘটনা যা তাতে এরকমই মনে হয়। ইন্সপেক্টরও নতুন, তাই আমাকেই সন্দেহ করেছেন। বললাম, ঠিক আছে, আপনি আপনার ফর্মে কাজ করে যান, আমিও আমার কাজ করে যাব। এখন চলুন একটু চাটা খেয়ে ফিল্ডে নামা যাক। সবাই ভেতরে এলে রাখহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু বর্ণেন্দুকে একটা ফোন করলাম। বর্ণেন্দু ফোন ধরে বললাম, ভাই, কোনো দুষ্ট চক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগীর পরিকল্পনা। সেটা আপনি পুলিশকে জানাননি কেন? আমার কাজের সুবিধার জন্য। ইন্সপেক্টর বললেন, কাজটা ভালো করেনি চ্যাটার্জি বাবু, এটা আমরাই নিয়ে যাচ্ছি। চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন। আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম। একটু পরেই বর্ণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম। সব শুনে বর্ণেন্দু বলল, মনে রাখিস ভাই, তুই সরকারি গোয়েন্দা নয়, কিন্তু একজন প্রাইভেট গোয়েন্দা। তোকে এরা নানাভাবে ফাঁসাতে পারে। যাই হোক, আমি ওপর মহলে যোগাযোগ করছি তোর ব্যাপারে। তুই শুধু জেনে রাখ, এই ইন্সপেক্টর তোর কিচ্ছুই করতে পারবে না। বর্ণেন্দু চলে গেলে আমি সামান্য একটু জলযোগ সেরে সোজা চলে গেলাম ডাক্তার সামন্তর ওখানে। সেখানে তখন লোকজনের ভিড়, কান্নাকাটি। ওনার ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে এনে একটু জিজ্ঞাসাবাদ করতে সে বলল, হ্যাঁ, সামন্ত তাকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে এরকম একটা হুমকি ফোন মারফত দেয়া হয়েছিল, কিন্তু উনি রাজি হননি তাতে, আর তারপরই এই পরিণাম। জিজ্ঞেস করলাম, কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না? রাত 9টার পর একটি ছেলে ওনার কাছে এসে ওনাকে নিয়ে যাবে বলে, সেই যে গেলেন আর ফিরলেন না। ছেলেটিকে চেনেন আপনি? দেখলে চিনতে পারবো, বাজারে অনেকবার দেখেছি ওকে, নাম তো জানি না, তবে এলাকারই ছেলে। আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম। তারপর বাজারের কাছাকাছি আসতে সে বলল, ওই তো ওই ছেলেটা। ছেলেটি তখন ওনাকে দেখি দৌড়। আমি ছুটে গিয়ে তাকে ধরলাম। ততক্ষণে আরো অনেকজন লোক জড়ো হয়ে গেছে। আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম, কাল ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গেছিলি? কার অসুখ করেছিল? ছেলেটি ভয়ে ভয়ে বলল, এই কারণ না। তাহলে কেন ডেকেছিলি? আমাকে ডালিমদা পাঠিয়েছিল, এর বেশি আমি কিছুই জানি না। তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে? জানি, আমাকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। ডালিমদা কোথায় থাকে? ছেলেটি চুপ করে রইল। আমি ধমক দিয়ে বললাম, বল কোথায় থাকে। চলুন, বাড়িটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি দেখে সুজাতার ওখানে গেলাম। আমাকে দেখে সুজাতা বলল, কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা, মাঝে মাঝে আসছে আর এমন ধমকাচ্ছে। চিনি, এই ব্যাপারে ওর কোনো হাত আছে নাকি? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সুজাতা বলল, মারফতেই জেনেছে ডালিম। তারপর জিজ্ঞেস করলাম আমি। সে বলল, তারপর একদিন আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি। ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্য ভালো আমার হাত পা ভাঙেনি, পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু। পরদিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন, বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে না। আমি বললাম, তোমার বাবা থানায় গেলেন না কেন?
বাবা হয়তো বেশি ঝামেলা চাননি। আর থানার কথা বলছেন তো, ডালিমের বাবা কে জানেন? কে শুনি? সুজাতার মুখে নামটা শুনে আমার মাথাটা গরম হয়ে উঠল। বললাম, বুঝেছি, সেই জন্য ইন্সপেক্টরের এত দেমাক। পেছনে তাহলে ঘুঘুর ঘুঘু আছে। ঠিক আছে, ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি। এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম করেই আবার গেলাম গোয়েন্দাগিরি করতে। ডালিমের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজ খবর নিলাম। দোকানদার বলল, অত্যন্ত মন্দ চরিত্রের ছেলে এই ডালিম, বাপ দুষ্টচক্রের লোক, তার উপর অন্য ক্ষমতাও রাখেন। কাজেই ছেলের উচ্ছন্নে যাওয়ার পথ একেবারে পরিষ্কার। এখন ওর আর এক বাজে সঙ্গী নেলোকে নিয়ে একটা গ্রিল তৈরির দোকান করেছে নাকি ও। তাও লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয়, জিনিস ডেলিভারি দেয় না ঠিক মতো, এনে রোজই ঝামেলা লেগে থাকে। তারপর বলল, ওই দেখুন নেলো আসছে, ওর দুটো পায়েরই আঙুল নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর আর কিছুই শুনবার দরকার নেই আমার। গ্রিলের দোকান থেকে শরীরে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে। দয়াময়ের ঘরগুলো সব জানলাতেই তো গ্রিল দেওয়া, অথচ একবারও সেগুলো পরীক্ষা করবার কথা মনেই হয়নি। আমি আরেক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়িতে এলাম। যা ভেবেছি ঠিক তাই, শিয়রের জানলার গ্রিলটা নড়বড় করছে। আততাই এই পথেই এসছিল, আর যাওয়ার সময় চোখে ধোঁয়া দেবে বলে গ্রিল আবার ফিট করে একটা দুটো স্ক্রু আলগাভাবে লাগিয়ে দিয়ে পালিয়েছে। সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি। সুজাতাকে একটু সাবধানে থাকতে বলে সোজা চলে গেলাম বর্ণেন্দুর বাড়িতে। ওকে সব কথা খুলে বলতেই ও বলল, এখন ছলে বলে কৌশলে নেলোর জবানবন্দি নিয়েই ডালিমকে ফাঁদে ফেলতে হবে। সরাসরি ডালিমকে আক্রমণ করাটা ঠিক হবে না। হাজার হলেও ওর বাবার নাম ডাকের ব্যাপার তো আছে, খুঁটির জোরও আছে। বললাম, এই কাজটা তাহলে তোমাকেই করতে হবে ভাই, আমি আড়ালে থাকবো। বর্ণেন্দু বলল, হ্যাঁ তাই থাকো। ওদিকের কাজ কিছু এগোলো? জিজ্ঞেস করলাম আমি। সে বলল, ওপর মহলে কথাবার্তা চলছে। সদর দপ্তরে কিছু সাদা পোশাকের পুলিশ এখন ঘোরাফেরা করছে বাড়িটার আশেপাশে। ওহ, ধন্যবাদ। আমি বর্ণেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম। সুন্দর ছিপছিপে চেহারা ডালিম কিসের যেন হিসেব নিকেশ করছিল দোকানের ভিতর, আর নেলো বাইরের রাস্তায় গ্রিলের পেটি নাড়াচাড়া করছিল। বর্ণেন্দুর গাড়িটা ছিল বড় রাস্তায়, আমার স্কুটার আমার কাছে। পরিকল্পনা মতো আমি দূরে দাঁড়িয়ে রইলাম। বর্ণেন্দু গিয়ে নেলোকে বলল, এই যে ভাই, একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর একটা জানলার মাপ নিয়ে আসতে হবে যে ভাই। নেলো বলল, এখন হবে না, কাল সকালে আসবেন। কাল সকালে তো হবে না রে ভাই, আমি এখনই গাড়ি করে নিয়ে যাব, নিয়ে আসবো। অ্যাডভান্স দেবো 2000 টাকা। হ্যাঁ, কোথায় আপনার বাড়ি? বেশি দূর নয়, ওই যে নতুন কোয়ার্টার্সগুলো হচ্ছে ওর পাশেই। ডালিম ভেতর থেকে বলল, যা নিয়ে আয় চট করে। বর্ণেন্দু নেলোকে নিয়ে চলে যাওয়ার পর আমি ইচ্ছে করে ডালিমকে দেখা দেবো বলে ওর দোকানের সামনে স্কুটার থামালাম। তারপর আর চোখে ওর দিকে একবার তাকিয়ে চলে এলাম আবার। ডালিমের মুখ তখন শুকিয়ে এতটুকু। বর্ণেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামলো। ওদের অনুসরণ করে আমিও তখন এসে গেছি। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতেই আঁতকে উঠল নেলো। তারপর বিকট একটা চিৎকার করে শুরু করলো প্রাণপণে ছোটা। কিন্তু যাবে কোথায় বাছাধন? সাদা পোশাক পরা পুলিশরা ধরে ফেললো তাকে। তারপর 2-4 ঘা দিতেই ও বাবা রে, ও মা গো! আমি ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, কিরে, আমায় চিনতে পারছিস? নেলো আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, খুব চিনি দাদা, কিন্তু আমার তো কোনো দোষ নেই। সবের মূলে ডালিম, ওই আমাকে দিয়ে এইসব কাজ করিয়েছে। আমার বাগানে সামন্তর লাশ ফেলে দিয়েছিল কে? আমরা দুজনেই গেছিলাম। গ্রিল খুলে ঘরের ভেতর ঢুকেছিল কে? আগে আমি। ডালিম বলেছিল পায়ের ন্যাকড়া বেঁধে পাতার উপর ভর দিয়ে চলতে, যাতে ছাপ না পড়ে। কাজ হয়ে গেলে মেয়েটার ঘরে বিশেষ শিশি আর সূচটা রেখে আসতে। সেই মতোই কাজ করেছিলাম। দয়াময়কে খুন করা হলো কেন? ডালিম প্রতিশোধ নেবে বলেছিল, তাই। তাছাড়া বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দেওয়ার ইচ্ছা ছিল ওর, কেননা মেয়েটা প্রায় ওকে অপমান করত। এবং যেহেতু ডাক্তারবাবু সার্টিফিকেট দেননি, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। তা নেলো বাবু,
ডালিমের না হয় শাসালো বাবা আছে, কিন্তু তোমার কি হবে? নেলো তখন আর কিছু বলবার আগে জোরালো একটা শব্দের সঙ্গে চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। কি জোরে একটা বোমা ফাটলো! নেলো চিৎকার করেই বসে পড়ল। ও বাবারে! ওর পায়ে এক টুকরো এসে লেগেছে। ভাগ্যিস দূর থেকে ছুঁড়েছিল, না হলে আমরা সবাই জখম হতাম। ঘটনাটা এমনই আকস্মিক যে পুলিশরাও হতচকিত হয়ে গেছে। আমি তারই মধ্যে স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানটাকে। আমি ওর অনেকটা কাছাকাছি গিয়ে বললাম, যতই চেষ্টা করো তুমি পালাতে পারবে না ডালিম। তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে, তাই ভালো চাও তো এখনো ধরা দাও। ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল। আমার কথা শুনতে পেল কিনা কে জানে। একবার শুধু ঘাড় বেঁকিয়ে আমাকে দেখি আরো স্পিড নিল। এবার সে নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল। আলোকমালায় সুসজ্জিত সন্ধ্যারাতে সেতুর ওপর এক মারণ অভিযান। আমাদের দুজনের স্কুটারটাই তখন প্রচন্ড গতি নিয়েছে। ধরা পড়বার ভয়ে ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরে উঠছি না। আমার কাছে অটোমেটিকটাও নেই, কিন্তু এরকম অবস্থায় সেটাকে ব্যবহার করাও আমার পক্ষে অসম্ভব। সেতুর দুপাশে জনতা তখন আমাদের স্কুটার দৌড় দেখছে। আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটার টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইডে ঘুরে যেতেই অন্যদিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে। স্কুটারটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে, আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের ওপর থেকে গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের একটা ধাবমান মালগাড়ির মাথায়। হৈ হৈ করে অনেকেই ছুটে এসছে তখন। পলাতক লরিটিও চোখের পলকে বেপাত্তা। আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে। অপরাধী তার শাস্তি পেয়েছে। শত্রুর শেষ দেখে আমিও ফিরে এলাম। আমি যখন ফিরে এলাম, নীলুর হাতে তখন হাত করা। চারদিকে ঠিক ঠিক করছে পুলিশ। সে ইন্সপেক্টরও এসছেন। আমি ডালিমের ব্যাপারে বিবৃতি লিখে ওনার হাতে দিতেই তিনি বললেন, মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি হেসে বললাম, আরে কি আশ্চর্য, ক্ষমা করবার প্রশ্নই ওঠে না। আপনি আপনার কর্তব্য পালন করতে এসে যা করণীয় ঠিকই করেছেন। সে রাতে দয়াময়ের বডি পুলিশ পাহারায় রেখে সুজাতা ও বাবুয়াকে আমার বাসায় নিয়ে এলাম। পরে ওদের ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু একটা বার করা যাবে। এখন তোরা আশ্রয় থাক। শেষ হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গোয়েন্দা গল্প। আজ আপনাদের জন্য আরও একটি অসাধারণ গল্প, বেনেট কার্ফের লেখা শুধু একজন। নিউ ইয়র্কের এক বুদ্ধিমতী সুন্দরী মেয়ে ক্যারোলিনায় তার দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ পেল। মেয়েটির বয়স 20। আগে সে কোনোদিন ক্যারোলিনায় যায়নি, সুতরাং যাওয়ার সুযোগ পেয়ে মেয়েটি খুবই খুশি হলো। ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা রয়েছে। যাওয়ার দিন গুনতে লাগলো মেয়েটি। বেশ কিছু পোশাক পরিচ্ছদ কিনে ফেলল সে। এইসব হাল ফ্যাশনের পোশাক দেখে দক্ষিণী ভাই বোনেরা, আত্মীয়রা, ছেলেমেয়েরা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে। তারপর যাওয়ার দিন এলো। মেয়েটি নির্দিষ্ট দিনে পৌঁছালো ক্যারোলিনায়। আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা দেখে সে অবাক হলো। চারপাশের দৃশ্য, ম্যানর হাউস, আত্মীয়দের ব্যবহার সবই সুন্দর, সবই নিখুঁত। আত্মীয়টি যে বেশ অর্থবান তা বুঝতে মেয়েটি একটু অসুবিধা হলো না। ম্যানর হাউসের পশ্চিম পাশের একখানা ঘর মেয়েটির থাকবার জন্য দেওয়া হলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে সে চলল নিজের শোয়ার ঘরে। পূর্ণিমার রাত, পূর্ণচন্দ্রের আলোর বন্যায় সমস্ত ঘরখানা যেন প্লাবিত। বাইরে নুড়ি ফেলা পথ। পথটা গিয়েছে ম্যানর হাউসের ফটকের দিকে। পথের দুপাশে ফুলের বাগান। জ্যোৎস্নায় সবকিছু কেমন যেন এক অপার্থিব সৌন্দর্যে ভরে গেছে। মেয়েটির মনে হলো সে বুঝি আর এই পৃথিবীতে নেই। কোনো এক জাদু মন্ত্র বলে সে যেন চলে এসছে
স্বপ্ন লোকের পরিদের দেশে পৃথিবী যে এত সুন্দর, এত মায়াময়, তা এতকাল মেয়েটির কল্পনারও বাইরে ছিল। ঘরে বিরাট খাটে সুন্দর বিছানা পাতা রয়েছে। খাটে উঠতে গিয়ে মেয়েটি চমকে উঠল। রাতের নিস্তব্ধতা ভেঙে নুড়ি ফেলা পথের ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যাচ্ছে। এত রাতে ম্যানার হাউসে আবার কে এলো? জানলার কাছে গেল মেয়েটি। একটা পুরনো কোচ ছুটে আসছে বাড়ির দিকে। গাড়িখানা টানছে 4টে মিশকালো ঘোড়া। ঝড়ের বেগে যেন গাড়িখানা উড়ে এলো, থামলো এসে মেয়েটির ঘরের জানলার সামনে। কোচ বাক্স থেকে এক লাফে নামলো কোচওয়ান। ওপরে জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল তুলে ধরল মেয়েটির দিকে। লোকটা দেখতে অতি কুৎসিত, অতি ভয়ঙ্কর। ওর মুখখানা ঘড়ির মতো সাদা। বাঙালে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। শঙ্কা বিহবল মেয়েটির দিকে অস্থির আঙুল তুলে সে প্রেতায়িত কণ্ঠে গুনগুন করে বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে এলো। ওর সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ, ঘোড়াগুলো এবং বিভৎস দর্শন। কোচওয়ান মুহূর্তের মধ্যে বেমালুম অদৃশ্য হয়ে গেল। নুড়ি ফেলা পথটা পূর্ণচন্দ্রের জ্যোৎস্নাময় আলোয় প্লাবিত। পথটা আগের মতোই খালি। সে রাতে মেয়েটির ঘুম ভালো হলো না। সকালবেলায় সোনালি আলোয় ওর মনে হলো গত রাতে ও যা দেখেছে তা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। একে নতুন জায়গা, তার উপর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বোধহয় পেট গরম হয়ে এইসব স্বপ্ন দেখছে ও। এমনি করে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইল মেয়েটি। এ সম্পর্কে বাড়ির কাউকে কিচ্ছু বলল না ও। কিন্তু আশ্চর্য, পরের রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই একই কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নুড়ি পথ ধরে। সেই একই কোচওয়ান নামলো কোচ বাক্স থেকে। মেয়েটির দিকে অস্থিচার আঙুল তুলে বিভৎস প্রেতকণ্ঠে সেই একই কথা বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। পর মুহূর্তে গাড়ি, ঘোড়া, কোচওয়ান সবই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি এবার দারুণ ভয় পেয়ে গেল। না, এ তো দুঃস্বপ্ন নয়। বাড়ি ছেড়ে ওকে চলে যেতেই হবে। এ ভয়ঙ্কর দৃশ্য আর দেখতে পারবে না সে। সহ্য করতে পারবে না এই বিভীষিকা। যদি সম্ভব হতো মেয়েটি হয়তো সেই রাতেই ম্যানর হাউস ছেড়ে চলে যেত, কিন্তু এত রাতে তাও সম্ভব নয়। ঠিক করলো কাল ভোরেও চলে যাবে এই বাড়ি থেকে। কিন্তু ভোরের জন্য ও যেন আর অপেক্ষা করতে পারছিল না। সকাল হলো। বাড়ির কর্তার কর্ত্রীকে কোনো রকম একটা ছুতো দেখিয়ে ও ম্যানর হাউস থেকে বেরিয়ে পড়ল। বাড়ির কর্তাগিন্নি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু ওর ইচ্ছায় বাধা দিলেন না। মেয়েটি সোজা ফিরে এলো নিউ ইয়র্কে। স্টেশন থেকে বাড়ি না গিয়ে একখানা ট্যাক্সি নিয়ে চলে এলো ওদের পারিবারিক চিকিৎসকের চেম্বারে। একটা বহুতল বাড়ির 18 তলায় ডাক্তারের চেম্বার। কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে তার অভিজ্ঞতার কাহিনীটি বলল। সহানুভূতির সঙ্গে ডাক্তার শুনলেন ওর কাহিনী। ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটির উত্তেজিত স্নায়ুগুলো যেন শান্ত হলো। কাহিনী শেষ হলে বর্ষিয়ান চিকিৎসক একটু হেসে বললেন, তুমি একটা অদ্ভুত অলীক বিশ্বাসের শিকার হয়েছ। যা দেখেছ তাকে মনোবিজ্ঞানে অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন বলা হয়। কোনো ভয় নেই, এখন বাড়ি যাও। 2-1 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় মেয়েটির মনের অস্বস্তি দূর হলো। চেম্বার থেকে বেরিয়ে ও বাইরের টানা বারান্দায় চলে এলো। এই করিডোর দিয়ে একটু এগোলেই লিফট পাওয়া যাবে। লিফটের জন্য বেল টিপল মেয়েটি। ওপর থেকে নেমে এলো লিফট, একেবারে ভর্তি। ভিতরে লোক গাদাগাদি করছে। ওর সামনে এসে থামলো লিফটটা। কোনো রকমে ভেতরে একটু জায়গা করে নেওয়ার জন্য মেয়েটি এগোলো। আর ঠিক সেই সময় ওর কানে ভেসে হলো একটা পরিচিত কণ্ঠস্বর, আর মোটে একজনের জায়গা রয়েছে।
দারুণ আতঙ্কে পিছিয়ে এলো মেয়েটি। ওর দিকে অস্থিসার আঙুল তুলে লিফট চালক বলল কথাগুলো। লিফট চালক সেই রাতের দেখা কচুয়ান, সেই খড়ির মতো সাদা মুখ, বাঙালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন, পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক, এক, হুবহু এক, কোনো ভুল নেই, সেই একই কচুয়ান। লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে মেয়েটি আর্তনাদ করে উঠল। ছপাং করে বন্ধ হয়ে গেল দরজাটা। লিফট ওকে রেখেই নিচে নেমে গেল। আর এক মুহূর্ত পরেই ছপ ছপাং ছপ, হুড়মুড় করে ভেঙে পড়া শব্দে সেই বহুতল বিরাট বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। তার ছিঁড়ে লিফটটা গিয়ে আছড়ে পড়ল 18 তলা নিচে। একটি আরোহীও আর বেঁচে রইল না। তাদের দেহ পরিণত হল রক্তময় মাংসপিণ্ডে। মেয়েটি তখন বুঝতে পারল সেই বাণীটি তাকে মারার জন্য নয়, তাকে বাঁচাবার জন্য বলা হচ্ছিল। আজ সে মৃত্যুকে প্রত্যাখ্যান করেছে। তার মৃত্যুর জায়গায় মৃত্যু হয়েছে অন্যের, অজস্র লোকের, কিন্তু সে বেঁচে গেছে।